অবজেক্টিভ বলো 1 থেকে 10। 1 থেকে 10। 2 নাম্বার। 2 নাম্বার কি বলছে? প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি, অণুর ব্যাসার্ধ 4 গুণ হ্রাস করা হয়, তবে নিচের কোনটি ঘটবে? ল্যামডার সাথে কি হয়েছে বলো তো? সিগমা স্কোয়ার এর না? তাহলে সিগমার মান কি করছি? প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি করছি, তাহলে মানে এন এর মান 2। আর বলছে অণুর ব্যাসার্ধ 4 গুণ হ্রাস, ব্যাসার্ধ 4 গুণ হ্রাস মানে 1/4 স্কোয়ার। তাহলে কি দাঁড়াইতেছে বলো তো? 4 4 16। 8 8 উপরে উঠলে 8, তার মানে গড়মুক্ত পথ বৃদ্ধি পাবে, ঘোরা হবে অ্যান্সার, ঠিক করো। গ্যাসের অণুগুলো যদি বিন্দু হতো, গ্যাসের অণুগুলো যদি বিন্দু হতো, কি হতো? বিন্দু হতো, তবে গড়মুক্ত পথ কি হতো? অণুগুলি বিন্দু মানে কি বলেন তো? ব্যাসার্ধ 0। ল্যামডা ইকুয়াল টু সূত্র কি বলতো? পাই সিগমা স্কোয়ার আর না? তাহলে ব্যাসার্ধ 0 হলে সামথিং বাই 0 মানে ইনফিনিটি না? বুঝছি। 4 থেকে 10 কত? 4 থেকে 10। স্বাভাবিক চাপে হাইড্রোজেন অণু গড়মুক্ত পথ কত? হাইড্রোজেনের গড়মুক্ত পথ বাইর করবা। ল্যামডা ইকুয়াল সূত্র কি বলো? 1/√2 পাই সিগমা স্কোয়ার আর না? এন মানে কত? এন এ বাই ভি এম না? তাহলে 22.4 ইন্টু 10 ইনভার্স কত? 3 √2 পাই এর মান কত? জানি না। সিগমার মান কত? 2 ইন্টু 10 ইনভার্স 10। এন এর মান কত? 6.02 10 টু দি পাওয়ার কত? 23। মান বসাও, দাও কত আসে। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও, মান বসাও, দেখো কত আসে। গড়মুক্ত পথ একক আয়তনে অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক, সত্য কথা। অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, সত্য কথা। গ্যাসের চাপ ও তাপমাত্রার সমানুপাতিক, মিথ্যা কথা। চাপ আর তাপমাত্রার সাথে তো কোনো সম্পর্ক দেখায়নি। দেখাইছে? 11 থেকে 20। গড়মুক্ত পথ গ্যাসের ঘনত্বের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। চাপের সাথে তখন সম্পর্কই জানি না। গরম তাপমাত্রার সমানুপাতিক, এরকম তো কোনো সম্পর্কই জানি না। ল্যামডার সাথে রো কি? ব্যস্তানুপাতিক। রো ইকুয়াল টু কি লিখতে পারি? m/v। তাহলে ল্যামডার সাথে ভি সমানুপাতিক হইতে পারে। ভি কি হইতে পারে? সমানুপাতিক। ভি এর সাথে টি আবার সমানুপাতিক, তাহলে ল্যামডার সাথে টি ও কি সমানুপাতিক। এভাবে চিন্তা করতে পারো আর কি। তাহলে চাপের কি বলছে? আয়তনের সাথে চাপ কি ব্যস্তানুপাতিক না? তাহলে সেই ক্ষেত্রে ল্যামডার সাথে চাপ ও কি হইতে পারে? ব্যস্তানুপাতিক। তাহলে চাপ ব্যস্তানুপাতিক, পরম তাপমাত্রা সমানুপাতিক হইতে পারে। চাপ চাপ আর সমানুপাতিক কি দুইটাই, না একটা ব্যস্তানুপাতিক একটা সমানুপাতিক? বুঝছো? আর কি বলো? 11 থেকে 20। 20 থেকে 30। হম হম। বলো সি কিউতে কোনো প্রবলেম? বলো সি কিউতে কোনো প্রবলেম? লাইট দিয়ে দাও, লাইট বন্ধ করে রাখছি। সি কিউতে কোনো প্রবলেম? 29-4 দেখো কি চাইছে? সংঘর্ষের মধ্যে সময় ব্যবধান কেমন হবে, কি প্রবলেম? সময় ব্যবধান চাইছে। তাহলে ডেলটির মান কত শিখেছি বলো তো? ল্যামডা বাই সি আর এম এস না? মনে নাই? কালকে লাস্টে তো লিখে দিছিলাম ল্যামডা বাই সি আর এম এস।
ল্যামডার মান বের করতে পারবা না? টিআরএমএস তো দেওয়াই আছে, বাচ্চা অঙ্ক। 30 থেকে 40। আর প্রবলেম নাই? প্রবলেম আছে, যাও তাও সলভ করে দিতে বলো, কি প্রবলেম? 1 গ্রাম অণু গ্যাসের আয়তন দেওয়া আছে, একটি প্রকোষ্ঠে এত চাপে একটি গ্যাস রাখা আছে, অণুগুলির ব্যাসার্ধ এত, গড়মুক্ত পথ কত জানতে চাইছে। প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 গ্রাম অণু মানে 1 মোল আর কি, আয়তন 22.4 লিটার, কেলভিন, এবং এত চাপে একটি গ্যাস রাখা আছে। যদি গ্যাসের অণুগুলোর ব্যাসার্ধ দেওয়া থাকে, গড়মুক্ত পথের সূত্র কি? ল্যামডা ইকুয়াল টু সূত্র কি বলো? ল্যামডা ইকুয়াল টু Vm/√2 পাই সিগমা স্কোয়ার এন। বুঝছো না? বুঝেন? তাহলে আমার কি লাগবে বলো? তো চাপে গ্যাস রাখা, চাপকে যদি প্রমাণ চাপে নেই তাহলে আয়তন কত হবে সেটা বের করতে পারি আমরা। অথবা প্রমাণ চাপকে যদি ওই ওই আয়তনে নেই, ওই তাপমাত্রায় ওই চাপে নেই, তাহলে কি হয় সেটা দেখতে পারি আমরা। তাহলে সূত্র কি বলো? V2/V1 ইকুয়াল টু P1/P2। তাহলে আমরা যদি V2 এর মান বের করতে চাই, তাহলে P1/P2 গুণন কত? V1। তাহলে P1 ছিল কোথায়? এত। নিব কোথায়? প্রমাণ চাপে। কোথায় নিব? প্রমাণ চাপে। তাহলে সেই ক্ষেত্রে অথবা এই প্রমাণ চাপটারে নিয়ে যাবো কোথায়? এই চাপে নিয়ে যাব, মানে দুইটাই করতে পারি আর কি। তাহলে সেই ক্ষেত্রে V2 এর ক্ষেত্রে এটারে P1 ধরলাম। তাহলে সূত্র কি হয় বলতো? P1 এর মান কি হয় বলতো? P1 এর মান হবে 10⁻⁶। P2 এর মান কত হবে? মানে কি করতে চাইতেছো তোমরা? কি করতে চাইতেছো? আয়তনটা চেঞ্জ করতে চাইতেছো নাকি চাপ চেঞ্জ করতে চাইতেছো? কি চাইতেছো বলো? মানে আমাকে বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 গ্রাম অণু গ্যাসের মানে 1 মোল গ্যাসের আয়তন দেওয়া আছে। এখন আমার কাছে কি আছে? এত তাপমাত্রা এবং এত চাপে একটা গ্যাস আছে। এটা কি আছে? গ্যাস আছে। তাহলে আমার এখানে কি কি লাগবে দেখো, তাহলে √2 লাগবে, পাই লাগবে, সিগমা লাগবে, এন এ লাগবে এবং ভিএম লাগবে। মানে মোলার আয়তন লাগবে। কি লাগবে? মোলার আয়তন লাগবে। তাহলে মোলার আয়তন বলতে এখানে তো মোলার একটা আয়তন দেওয়া আছে, কিন্তু সেটা কি অবস্থায় দেওয়া আছে? প্রমাণ তাপমাত্রা চাপে। কিন্তু এখন কি আসলে প্রমাণ তাপমাত্রা আছে? এখন কি প্রমাণ চাপ আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? মানে এই আয়তনটারে এই আয়তনে কনভার্ট করবো, এই চাপ আয়তনে কনভার্ট। বুঝছো না? বুঝো না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বের করবো বলতো? এইখানকার আয়তন যদি V2 হয়, তাহলে এইখানকার চাপ হচ্ছে কি P1, এইখানকার আয়তন হচ্ছে কত? V1। তাহলে এখানকার চাপ কত বলতো? 760। আয়তন কত বলতো? 22.4। V2 এর মান কত বলতো? 10⁻। তাহলে এখান থেকে V2 এর মান বের করবা। V2 এর মান লিটারে আসবে, সেই লিটারে 10⁻³ দিয়ে গুণ দিবা, সেটা কিসে যাবে? মিটার কিউবে যাবে। তাহলে এখানে বসাই দিব। আমরা আজকে মূল আলোচনায় আসবো আর্দ্রতা আর কি। আর্দ্রতা জিনিসটা কি আসলে? আর্দ্রতা জিনিসটা হচ্ছে বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেই পরিমাণ। আমার এই পরিবেশের মধ্যে বা এই রুমের মধ্যে যতটুকু জলীয় বাষ্প আছে পরিবেশে, সেটার নামই হচ্ছে কি বলতো? আর্দ্রতা। তাহলে এই আর্দ্রতার কনসেপ্টটা দুই ধরনের হইতে পারে আর কি। আচ্ছা, তাহলে আর্দ্রতার মূল কনসেপ্টটা কি বলতো? কোন স্থানের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই পরিমাণটার নামই কি বলতো?
আর্দ্রতা। তাহলে আর্দ্রতা মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। আচ্ছা, একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? একটা জিনিস বিষয় তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা যখন গ্লাসের মধ্যে পানি নিয়ে লবণ বা চিনি দিয়ে গুলা শুরু করছিলা, তখন দুইটা পজিশন ছিল। একটা হচ্ছে কি চিনি দিলে গুলে গুলে যাচ্ছিল, কিন্তু এক সময় কি চিনি দিতে দিতে একটা পরিস্থিতি এরকম হয়েছিল কি বলতো, চিনি দিলে সেটা না গুলে কি হয়েছে, নিচে তলানি জমা হইতেছিল, অধঃক্ষেপ জমা হইতেছিল বা তলানিতে পরিণত হইতেছিল। এর কারণটা কি? কারণ হচ্ছিল কি সম্পৃক্ত অসম্পৃক্ত অবস্থা। মনে আছে তোমাদের? সম্পৃক্ত অবস্থা কি বলতো? যতটুকু দরকার তা আছে। অসম্পৃক্ত মানে কি যা দরকার তার থেকে কম আছে। আর অতিপৃক্ত অবস্থা মানে কি বেশি আছে। তাহলে বেশি তো আর পরিবেশ রাখতে পারে না, তখন কি হয়, ওই যে তলানি জমা হইতেছে। ঠিক একই রকম ভাবে আমার যে পরিবেশ আছে, আমার যে রুম আছে, সেই রুমের মধ্যে কতটুকু জলীয় বাষ্প সে ধরে রাখতে পারবে তারও একটা নির্দিষ্ট কি আছে, মান আছে। ঠিক আছে, এর থেকে বেশি যদি জলীয় বাষ্প হয় সে ধরে রাখতে পারবে না, এর থেকে কম হইলে ধরে রাখতে পারবে। যেমন মনে করলে আমার এই রুমের টেম্পারেচার, এখন মনে করো আমার ওই রুমের টেম্পারেচার আছে মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস ধরে নাও। তাহলে এই 30 ডিগ্রি সেলসিয়াসে আমার এই রুমটার মধ্যে 100 কেজি জলীয় বাষ্প লাগে। কত কেজি লাগে? এটার নাম সম্পৃক্ত অবস্থা। এখন এর থেকে যদি কম থাকে অসম্পৃক্ত অবস্থা, সমস্যা নাই। কিন্তু বেশি কি থাকতে পারবে? শিশির জমবে। দেখবা যে অনেক সময় কি একটা বদ্ধ রুমের মধ্যে বেশিক্ষণ এসি চালাইলে দেখবা যে কি হয়েছে বলতো, গ্লাসের মধ্যে কি ভিজা ভিজা একটা পরিস্থিতি সৃষ্টি হইতেছে। এর মানে কি বলতো? অতিপৃক্ত অবস্থা। ঠিক আছে, কিসের জন্য? বায়ুর জন্য অতিপৃক্ত বলতে কোনো কথা নাই। বায়ুতে কি নাই? বায়ুতে কি নাই? কথা বলো, বায়ুতে কি নাই? অতিপৃক্ত অবস্থা বলতে কিছু নাই। তাহলে সব কি অবস্থা? সম্পৃক্ত অবস্থা। কি অবস্থা? অথবা অসম্পৃক্ত অবস্থা। মানে বায়ুতে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি সে ধারণ কখনোই করতে পারবে না। তাহলে এখানে দরকার 100 কেজি, আছে কত? 100 কেজি যদি থাকে তাহলে এটা কি সম্পৃক্ত। এর থেকে কম থাকলে অসম্পৃক্ত অবস্থা। এখন বেশি থাকলে সম্ভব না। তার মানে যদি এরকম 120 কেজি দেয় তাহলে সে কি করবে? 20 কেজি কি করবে? ই করে ফেলে, শিশির জমায় ফেলবে, বৃষ্টি হয় দেবে। ঠিক আছে, তার মানে সে 100 কেজি রাখতে পারবে, এর বেশি তাহলে দিলেও সে রাখতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে মূল কাহিনী। আচ্ছা, এখন আমার দরকার 100 কেজি, আমি কিন্তু হিসাব করে দেখলাম আমার এই রুমটার মধ্যে আছে 70 কেজি। তাহলে রুমটা কি সম্পৃক্ত অবস্থায় আছে না অসম্পৃক্ত অবস্থায়? অসম্পৃক্ত অবস্থায় আছে। এখন মনের একটা ইচ্ছা তোমরা সম্পৃক্ত করি, তাহলে কেমনে করবো? 30 কেজি যোগ করে দিই। জলীয় বাষ্প দরকার কয় কেজি? 30 কেজি। তাহলে 30 কেজি যোগ করে দিলে রুম সম্পৃক্ত হয়ে যাবে নাকি? আচ্ছা, সম্পৃক্ত কোন স্থানের বায়ু সম্পৃক্ত হবে না অসম্পৃক্ত হবে তার সম্পূর্ণরূপে তার আয়তনের উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? তাহলে রুমের মধ্যে দরকার কয় কেজি? 100 কেজি। রুমে কি 100 কেজি আছে? কথা বলো, 100 কেজি কি আছে? আছে কয় কেজি? 70 কেজি। কিন্তু দরকার কয় কেজি? তাহলে 100 কেজি দরকার হয়ে থাকে, কথা বুঝি, 100 কেজি যদি রুমের দরকার হয়ে থাকে কিন্তু আছে কয় কেজি? 70 কেজি। তাহলে আমি 30 কেজি দিলেই সম্পৃক্ত হয়ে যাবে। আরেকটা টেকনিক চালাইতে পারি, সেটা হচ্ছে রুমে জলীয় বাষ্পের পরিমাণ চেঞ্জ না করে রুমের আয়তন 30% কমায় নিয়ে আসতে পারি। রুমের এখন যে আয়তন তার থেকে কত পার্সেন্ট আয়তন কমাই দিব? 30% আয়তন কমাই দিব, ফলে রুমের কি ধারণ ক্ষমতা কি 30% কমে গেল না? বলে ওই জলীয় বাষ্প 70 কেজি দিয়ে রুমটা কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে। বুঝছেন না বুঝেন? এটা একটা টেকনিক। আচ্ছা, আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টেকনিক তোমাদের সামনে কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে কি, এই রুমটাকে আমি সম্পৃক্ত করতে চাচ্ছি, আয়তন কমাইতে চাইতেছি না। তাহলে কোন স্থানের বায়ু কতটুকু জলীয় বাষ্প ধরতে পারবে সেটা কার উপর ডিপেন্ড করে? আয়তনের উপর। আয়তন কিন্তু আবার তাপমাত্রার উপর ডিপেন্ড করে। কারণ তোমরা শিখছো কি গ্যাসের ভি প্রপোর্শনাল টি। তার মানে তাপমাত্রা বাড়লে রুমের আয়তন তো বাড়লো না, তাপমাত্রা বাড়লে কি রুম বড় হয়ে যাবে? তাপমাত্রা কমলে কি রুম কমে যাবে? যাবে না। কিন্তু গ্যাসীয় আয়তন কি করতেছে? বাড়তেছে। গ্যাসীয় আয়তন কি করতেছে? কমতেছে। আরো সুন্দর করে বলি, তাপমাত্রা বাড়লে রুমের ধারণ ক্ষমতা বাইরে যায়। কি বেড়ে যায়? এই যে খেয়াল করে দেখো যে এই রুমের এখন ধারণ ক্ষমতা কত? 100 কেজি। যদি তাপমাত্রা এখন 30 ডিগ্রি থেকে তাপমাত্রা যখন 40 ডিগ্রি করলাম, তখন দেখলাম এই রুমটাই আয়তন চেঞ্জ করি নাই কিন্তু ধারণ ক্ষমতা হয়ে গেছে 150 কেজি। একটু আগে ধারণ ক্ষমতা কত ছিল? 100 কেজি। এখন ধারণ ক্ষমতা কত হয়েছে? 150 কেজি। রুম কি চেঞ্জ করছি?
কি চেঞ্জ করছি? জাস্ট তাপমাত্রা চেঞ্জ করছি। কোন তাপমাত্রায় কোন রুমের ধারণ ক্ষমতা কত, এটার একটা চার্টই আছে আলাদা, যে এই তাপমাত্রায় এই রুমের মধ্যে এতটুকু জলীয় বাষ্প নিতে পারবে, এই তাপমাত্রায় এই রুমের মধ্যে এতটুকু জলীয় বাষ্প নিতে পারবে। তাহলে কোন তাপমাত্রায় জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কত হবে তার একটা কি আছে, চার্ট আছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কোন স্থানের জলীয় বাষ্পকে সম্পৃক্ত করতে পারবো না অসম্পৃক্ত করতে পারবো, সেটা কিন্তু মূল কেরামতি তাপমাত্রার কাছে। তার কাছে। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানকার তাপমাত্রা এই দুটো একই, এখানকার তাপমাত্রা বাড়ায় যখন আমি কি করছি বলতো, 40 ডিগ্রি করছি, তাহলে রুমের ধারণ ক্ষমতা বেড়ে গেছে। ঠিক একই রকম যদি তাপমাত্রা কমায় দেই, কমায় যদি কি করি, 30 থেকে কমাই, তাহলে কি ধারণ ক্ষমতা কি বাড়বে না কমবে? রুম কি চেঞ্জ হয়েছে, কিন্তু ধারণ ক্ষমতা কি কমা শুরু করছে। তাপমাত্রা কমাইতে কমাইতে এই রুমের টেম্পারেচার যদি মনে করো 25 ডিগ্রি সেলসিয়াসে আনছি, আনার পরে দেখি এই রুমের ধারণ ক্ষমতা 70 কেজি আছে। কয় কেজি? 70 কেজি আছে। কয় কেজি? 70 কেজি। ধারণ ক্ষমতা কয় কেজি? 70 কেজি। তাহলে রুমটা কি সম্পৃক্ত হবে না অসম্পৃক্ত হবে? সম্পৃক্ত হয়ে গেছে না? জলীয় বাষ্প কি চেঞ্জ করছি? কথা বলো, জলীয় বাষ্প কি চেঞ্জ করছি? কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে বলো তো? তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে? তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে এবং রুমের অবস্থাও সম্পৃক্ত হয়ে গেছে। ক্লিয়ার? তাইলে আমরা এই জিনিসটাকে একটা সুন্দর নাম আছে, পরে শিখাইতেছি, আপাতত তোমরা একটা আইডিয়া রাখো যে একটা স্থানের জলীয় বাষ্প দ্বারা রুম বা কোনো এক স্থানের আয়তন কি হইতে পারে, সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে। সম্পৃক্তের মাপকাঠি আছে, অসম্পৃক্তের মাপকাঠি নাই। কেন? কারণ 100 কেজি হইলে সম্পৃক্ত হবে, 70 কেজি হইলে, 90 কেজি হইলে, 10 কেজি হইলে, 1 কেজি হইলে। তার মানে অসম্পৃক্তের কোনো মাপকাঠি আছে, কিন্তু সম্পৃক্তের কি আছে? মাপকাঠি আছে, নির্দিষ্ট পরিমাণ আছে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট বায়ু নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প হইলে সম্পৃক্ত। বুঝছি না, বুঝলে? সেজন্য হিসাব নিকাশ আমরা কিভাবে করতে চাই, সম্পৃক্ত দিয়েই করতে চাই। ক্লিয়ার? তাহলে কোন স্থানের জলীয় বাষ্প কি সম্পৃক্ত হবে না অসম্পৃক্ত হবে, এটা কার উপর ডিপেন্ড করবে? তাপমাত্রার উপর মেইনলি। কার উপর? তাপমাত্রার উপর। ঠিক আছে, রুমের আয়তন চেঞ্জ করলে আয়তন ভিন্ন ভিন্ন লাগবে, ফলে জলীয় বাষ্প কম বেশি লাগবে, কিন্তু মূল কেরামতিটা কার হাতে? রুমটা চেঞ্জ না করে আমি তাপমাত্রা কম বেশি করলেও, মোবাইলটা দেওয়া, তাপমাত্রা কম বেশি করলেও কি হয়ে যাবে, রুম কি হয়ে যাওয়া সম্ভব, সম্পৃক্ত হয়ে যাওয়া সম্ভব। ক্লিয়ার? বুঝছি না বুঝিনি? কথা বলেন, বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই? আচ্ছা, তাহলে আমরা একটু আমাদের আবার মূল স্লাইডে ফেরত যাই। ঠিক আছে, তোমরা এটা দেখছো? ঠিক আছে, হ্যাঁ বলো বলো। তাহলে আপনি ওই যে দেখেন প্রথম চিত্রে দেখেন 30 কেজি না 30 যখন 30 সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল তখন ছিল অর্থাৎ 100 কেজি ধারণ ক্ষমতা ছিল। মানে ধারণ ক্ষমতাটা চেঞ্জ হয়েছে, তাপমাত্রা চেঞ্জ হওয়ার কারণে অনুর গতি শক্তি বাড়ছে, গতি শক্তি বাড়ার কারণে বেশি বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে। মানে রুমের আয়তন চেঞ্জ হয় নাই, কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে, ধারণ ক্ষমতা চেঞ্জ হয়ে গেছে। কথা বুঝে আসে না আসে? বসে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, আর কোনো প্রশ্ন আছে নি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা প্রায়ই দেখছো এটা, যে যখন বৃষ্টি হয় তখন কি হয় বলতো, স্যাঁতস্যাঁতে অবস্থা তৈরি হয়। কিন্তু যখন কি বলতো শীতকাল আসে তখন কি বলতো খটখসে একটা পরিস্থিতি সৃষ্টি হয়। এর কারণটা কি আসলে? কারণ হচ্ছে হলো, শীতকালে তাপমাত্রা কম থাকার কথা, তাহলে তাপমাত্রা কম থাকার কথা হলে ধারণ ক্ষমতাও কম। কিন্তু মজার বিষয় হচ্ছে সার্বিকভাবে জলীয় বাষ্প কম থাকে। কি কম থাকে? জলীয় বাষ্প, অর্থাৎ কি হিউমিডিটি কম থাকার কারণে, আর্দ্রতা কম থাকার কারণে পরিবেশের কি দরকার হয়, পরিবেশ চায় সে সবসময় জলীয় বাষ্প ধরে রাখে। সে এখন তখন কি যদি কি পায় বলতো, জলীয় বাষ্প যদি পরিবেশে না থাকে তখন কি যেখান থেকে পায় সেখান থেকে জলীয় বাষ্প নিয়ে নিতে চায়। তোমার ত্বক, ঠোঁট, নাক, কান, সেখান থেকে জলীয় বাষ্প নিয়ে সে কি হয়ে থাকতে চায়, সম্পৃক্ত অবস্থা চাইতে হয়। সেজন্য কি হয় বলতো, শীতকালে খসখসে অবস্থা থাকলেও বর্ষাকালে খসখসে অবস্থা থাকে না। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা যে কথা বলতে চাইতেছিলাম তোমাদের, তাহলে দুই ধরনের বাষ্পচাপ আছে, একটা কি সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে যা দরকার তাই আছে, অসম্পৃক্ত মানে কি যা দরকার তাই একটু কম আছে, বেশি থাকার সম্ভাবনা নাই, কারণ বেশি সে রাখতে পারবে না। আচ্ছা, তাহলে মূল আলোচনা হচ্ছে আর্দ্রতা দুই ধরনের, একটার নাম কি পরম আর্দ্রতা, আর একটা কি আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা মানে 1 মিটার কিউব আয়তনের মধ্যে যতটুকু জলীয় বাষ্প আছে, কতটুকু আয়তন, একক আয়তনের মধ্যে যতটুকু জলীয় বাষ্প আছে, সেটার নাম কি পরম আর্দ্রতা। আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে যেমন দরকার ছিল কয় কেজি,
100 কেজি, আছে কয় কেজি? 70 কেজি। তাহলে আছে 70 কেজি, দরকার কয় কেজি? 100 কেজি। এই দুইটার অনুপাত যদি শতকরায় নেই তাহলে 70% হয়ে যায় না? তার মানে কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি যদি 70% হয়, এর মানে কি যার দরকার তার কত পার্সেন্ট আছে? 70% আছে। তার মানে কি বাকি কি নাই বলতো? 30% নাই। বুঝছেন না? বুঝেন? তাহলে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কত পার্সেন্ট আছে, আর পরম আর্দ্রতা মানে হচ্ছে একক আয়তনে কতটুকু আছে। ক্লিয়ার? তাহলে হেডিং দাও, আর্দ্রতা দুই ধরনের। এক নাম্বার দিয়ে লেখো পরম আর্দ্রতা, একটু সংজ্ঞাটা লিখে নাও। আপেক্ষিক আর্দ্রতা কি? কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ভর, এবং ওই একই তাপমাত্রায় একই আয়তনকে বায়ুকে কি করতে, সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন হয় তার ভরের অনুপাতকে কি বলে? আপেক্ষিক আর্দ্রতা। তাহলে একটু আগের চিত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি বলতো? 70 কেজি আছে, 100 কেজি দরকার, কত পার্সেন্ট? 100%। তার মানে 70%। বুঝছি না? বুঝিনি? ওটাই। আচ্ছা, এখন মূল আলোচনা হচ্ছে আরেকটা। এই চ্যাপ্টারের মূল অঙ্ক হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়। এখন আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে গেলে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস জানা দরকার, একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। এই এই চিত্রটার দিকে একটু নজর দাও, ভালো করে বুঝো। আগের চিত্রটার কথা চিন্তা করো, বা এই চিত্রটার কথাই চিন্তা করো। মনে করলে আমার কাছে এই রুমের টেম্পারেচার 30 ডিগ্রি। এই রুমের মধ্যে যতটুকু জলীয় বাষ্প থাকা দরকার, আমরা বলছিলাম 100 কেজি জলীয় বাষ্প থাকা দরকার নাকি? মনে করো 100 কেজি আছে, তাহলে রুমের আর্দ্রতা কত? 100% না? দরকার কত কেজি? আছে কয় কেজি? তার মানে 100%। এখন যদি কি হয়, রুমের টেম্পারেচার 45 ডিগ্রি সেলসিয়াসে নেই, তাহলে দরকার যা তা কি আছে? দরকার যা তা কি আছে? খেয়াল করে দেখো, প্রত্যেকটা টেম্পারেচারে জলীয় বাষ্পের পরিমাণ কি সেমই আছে। এখানেও 100 কেজি, এখানেও 100 কেজি, এখানেও 100 কেজি। ঠিক আছে, কিন্তু তাপমাত্রা যত বাড়তেছে ধারণ ক্ষমতা কি তত বাড়তেছে না? তাপমাত্রা যত বাড়তেছে ধারণ ক্ষমতা কি তত বাড়তেছে। যত ধারণ ক্ষমতা বাড়তেছে তত কি সম্পৃক্ত জলীয় বাষ্প হওয়ার প্রবণতা কমতেছে, অর্থাৎ কি আপেক্ষিক আর্দ্রতা কমতেছে। দেখো, একই জলীয় বাষ্প নিয়ে 30 ডিগ্রিতে সম্পৃক্ত, কিন্তু একই জলীয় বাষ্প নিয়ে যখন কততে গেলাম, 90 ডিগ্রিতে গেলাম, তখন আর্দ্রতা হয়ে গেছে মাত্র 12%। বুঝি না? বুঝি না? তার মানে তাপমাত্রা বাড়ার কারণে জলীয় বাষ্প কি চেঞ্জ হয়েছে, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা কমতেছে। তার মানে আমরা কি লিখতে পারি দেখো তো, তাপমাত্রা বাড়লে গ্যাসের প্রসারণ বাড়বে, গ্যাসের প্রসারণ বাড়লে গ্যাসের ধারণ ক্ষমতা কি বাড়বে, গ্যাসের ধারণ ক্ষমতা বাড়লে গ্যাসের আর্দ্রতা কি কমবে, আর্দ্রতা কমলে অসম্পৃক্ত হতে থাকবে। বুঝছো না? বুঝো নাই? তাহলে যত তাপমাত্রা বাড়ছে তত বেশি অসম্পৃক্ত, যত তাপমাত্রা বাড়ছে তত আপেক্ষিক আর্দ্রতা কমছে, আর যত কি আর্দ্রতা কমছে তত কি হয়েছে বলতো? গ্যাসের প্রসারণ বাড়ছে, ধারণ ক্ষমতা বাড়ছে। কথা ক্লিয়ার? বুঝছি না? বুঝি নাই? তাহলে যে কোনো একটা লাইন লিখে রাখো, উপর নিচে যে কোনো একটা লাইন নোট দিয়ে লিখে রাখো, অনেক গুরুত্বপূর্ণ লাইন এটা, অবজেক্টিভে বারবার আসতে দেখেছি আমরা। রাইট? আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা আর কি, মনে করো প্রথমে এই অবস্থান থেকে শুরু করছি, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর যতটুকু জলীয় বাষ্প দরকার তা নাই। কত পার্সেন্ট আছে? মাত্র 12% আছে। তাপমাত্রা যত কমাইতেছি ধারণ ক্ষমতা কি তত কমতেছে, আপেক্ষিক আর্দ্রতা বাড়তেছে। বাড়তে বাড়তে এমন একটা টেম্পারেচার আছে যেই টেম্পারেচার আপেক্ষিক আর্দ্রতা কত পার্সেন্ট হয়ে গেছে? 100% হয়ে গেছে। তার মানে কি, ভালো করে বুঝবা, এই রুমটাকে সম্পৃক্ত করতে বলছিলাম টেকনিক দুইটা। একটা কি, তিনটা টেকনিক বলছিলাম। আয়তন কমাই দিব, অথবা কি করবো বলতো, জলীয় যা দরকার তা যোগ করে দিব। 3 নাম্বার কি ছিল? তাপমাত্রা কমাই দিব। কি কমাই দিব? তার মানে এরকম একটা টেম্পারেচার আছে যেই টেম্পারেচারে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দিয়েই বায়ুটা সম্পৃক্ত হবে। বুঝি না? বুঝি না? এমন একটা তাপমাত্রা আছে যেই তাপমাত্রায় কি হবে বলতো, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দিয়েই বায়ুটা কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে সেই তাপমাত্রাটার নাম কি? শিশিরাঙ্ক। কি নাম? তাহলে হেডিং দাও শিশিরাঙ্ক। যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু
যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে কি বলে বাচ্চারা? শিশিরাঙ্ক বলে। বুঝছো না বুঝো নি? আরো কিছু সংজ্ঞা হইতে পারে। এক নাম্বার যেমন সংজ্ঞা হইতে পারে কি বলতো, যে তাপমাত্রায় শিশির জন্মে সেটাই শিশিরাঙ্ক। আরেকটা সংজ্ঞা হইতে পারে কি, যে তাপমাত্রায় আয়তনের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত পার্সেন্ট হয়, 100% হয়, সেটাই শিশিরাঙ্ক। আবার একটা হইতে পারে কি বলতো, যে তাপমাত্রায় কন্টেন্ট এবং ক্যাপাসিটি সমান হয়। কন্টেন্ট মানে যা আছে, ক্যাপাসিটি মানে কি যা দরকার। কন্টেন্ট মানে কি যা আছে, ক্যাপাসিটি মানে কি যা দরকার, তা যদি সমান হয় তাহলেই কি হবে বলতো, স্থিরাঙ্ক হবে। বুঝতে পারছো? ঠিক আছে, বাকিগুলো লিখে রাখতে পারো, অবজেক্টিভে আসবে। বাকিগুলো একটু লিখে রাখো, অবজেক্টিভে আসবে। সংজ্ঞা একটাই, সংজ্ঞা বললে যেটা বলছে সেটা লিখে দিবা। স্থিরাঙ্ককে ইংলিশে ডিউ পয়েন্ট লেখা আছে তো উপরে, ডিউ পয়েন্ট দেখা যায় না? চোখে আন্দাজ দেখো, রিলেটিভ হিউমিডিটি আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, যেমন 10 ডিগ্রি সেলসিয়াসে 100% বায়ু সম্পৃক্ত ছিল, কিন্তু 30 ডিগ্রি থেকে 100% ছিল। কারণ কি বলতো, বায়ুর বাষ্পের পরিমাণ কি চেঞ্জ হয়েছে, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে। একটা বিখ্যাত লাইন লিখে দিব, যে এই লাইনটা বুঝবে কমপক্ষে 20 থেকে 30টা অঙ্ক করতে পারবে। জাস্ট একটা লাইন বুঝবে 30টা অঙ্ক হয়ে যাবে, আমি গুইনা দিয়ে দিব তোমাদের। তাহলে লাইনটা কি, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যেই কথা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প একই কথা। জাস্ট এই লাইনটা বুঝবা, পরে ওঠার আগে বুঝাই। মোটামুটি সবাই বুঝে ফেলছো, তারপর একটু কথা বলি, শুনো। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যেই কথা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প কি একই কথা। রুমের মধ্যে 70 কেজি আছে, 70 কেজি দিয়ে রুমটা সম্পৃক্ত না, কিন্তু ওই রুমটাই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই 70 কেজি দিয়ে সম্পৃক্ত। 30 ডিগ্রিতে রুম সম্পৃক্ত না, কিন্তু সম্পৃক্ত। কিন্তু ওই রুমটাই ওই জলীয় বাষ্প দিয়েই কততে, 25 ডিগ্রিতে কি সম্পৃক্ত। কথা বুঝছেন না বুঝেন? কেন? তাপমাত্রা কমার কারণে কি হয়ে গেছে, ক্যাপাসিটি কমে গেছে। বুঝছেন না বুঝেন? এতে আমার সুবিধাটা কি, কেন আমি এটা দিয়ে এত অঙ্ক করতে পারবো? কারণ প্রশ্নের মধ্যে বারবারই তোমার কাছে চাইবে যে এখন রুমের মধ্যে কতটুকু জলীয় বাষ্প আছে। এখন যখন রুমের মধ্যে কতটুকু জলীয় বাষ্প আছে বা রুমের উপস্থিত জলীয় বাষ্প চাইবে, তখন আমরা কি বের করবো বলেন তো, শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্প। কেন? কারণ বাষ্প পরিষ্কার করতেছি, রুমের কতটুকু জলীয় বাষ্প আছে, কতটুকু অসম্পৃক্ত অবস্থায় আছে, সেটা বের করা কঠিন। কারণ রুমটা অসম্পৃক্ত যে কোনো কিছুতেই হইতে পারে, কিন্তু সম্পৃক্তের মাপকাঠি কয়টা, একটাই নির্দিষ্ট। কথা বুঝছো না বুঝো? রুমের টেম্পারেচার 30 ডিগ্রি বললো, রুমের অসম্পৃক্ত বললো, কিন্তু রুমের মধ্যে কতটুকু জলীয় বাষ্প আসছে এটা বলে নাই, কিন্তু বলছে। কিন্তু যদি আমি তোমাকে বলে দিই রুমের শিশিরাঙ্ক 20 ডিগ্রি, রুমের শিশিরাঙ্ক কত ডিগ্রি, 20 ডিগ্রি, তাহলে তোমার কাছে বলছি না চার্ট আছে, তাহলে তুমি কি করবা, 20 ডিগ্রিতে সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণ বাইর করে ফেলবা। বলবা রুমে এখন এত কেজি জলীয় বাষ্প আছে। আমি বললাম রুমটা অসম্পৃক্ত 30 ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু রুমের শিশিরাঙ্ক 25 ডিগ্রি। তখন তুমি ওই চার্ট নিয়ে বসছো, বৈশা দেখছো 25 ডিগ্রিতে কত কেজি হলে সম্পৃক্ত হবে, 70 কেজি। তার মানে রুমের 70 কেজি জলীয় বাষ্প আছে। এখন রুমের টেম্পারেচার যদি কি হয় বলতো, শিশিরাঙ্ক যদি কি হয় 20 ডিগ্রি হয়, তাহলে বের তোলা দেখলে যে 20 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু হয়। মনে করো 60 কেজি হইলে সম্পৃক্ত হয়, তাহলে রুমে এখন কয় কেজি আছে, 60 কেজি আছে। কথা বুঝছেন না বুঝেন? কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? তার মানে একটু খেয়াল করে দেখেন বাচ্চারা, শিশিরাঙ্ক কি রুমের টেম্পারেচারের উপর নির্ভর করে?
শিশিরাঙ্ক কি রুমের টেম্পারেচারের উপর নির্ভর করে? কার উপর নির্ভর করে? উপস্থিত জলীয় বাষ্পের উপর। তাহলে রুমের তাপমাত্রা 30 ডিগ্রি, আমি কি বলতে পারবো শিশিরাঙ্ক 25 ডিগ্রি? কারণ শিশিরাঙ্ক কি রুমের টেম্পারেচারের উপর নির্ভর করলো? কার উপর নির্ভর করলো? জলীয় বাষ্প। এখন 70 কেজি যদি উপস্থিত হয়, ভালো করে শোনো, তাহলে রুমের শিশিরাঙ্ক কত? 25 ডিগ্রি না? এখন রুমের টেম্পারেচার যদি 40 হয়, 50 হয়, 100 হোক, শিশিরাঙ্ক কত? 25। 40 হইলেও 25, 50 হইলেও 25, 100 হইলেও কি 25? কারণ শিশিরাঙ্ক রুমের টেম্পারেচারের উপর নির্ভর, তার উপর নির্ভর করে উপস্থিত জলীয় বাষ্পের উপর নির্ভর। কথা বুঝছেন না বুঝেন? কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই লাইনটা লেখো। এগিয়ে যাব, এগিয়ে যাব। তাহলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প। তাহলে আরেকটা বিখ্যাত কথা একটু বলে দেই তোমাদেরকে, আরেকটা বিখ্যাত কথা বলে দেই তোমাদেরকে। সেটা হচ্ছে, সেটা হচ্ছে কই গেল আলোচনা হয় না, লিখে রাখো। শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার উপর নির্ভর করে না। শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার উপর নির্ভর করে না, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বায়ুর তাপমাত্রার উপর নির্ভর করে। শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার উপর নির্ভর করে না, কিন্তু কি বলতো, আপেক্ষিক আর্দ্রতা বায়ুর তাপমাত্রার উপর নির্ভর করে। আচ্ছা, আমরা বলছিলাম এই চ্যাপ্টারের মূল আলোচনা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, একটু শুনি, কথা মনোযোগ দিয়ে কথা শুনি। এই রুমের মধ্যে জলীয় বাষ্প কতটুকু হইলে রুমটা সম্পৃক্ত হবে, এটা বের করা কি খুব কঠিন কাজ? কঠিন কাজ না, সহজ কাজ। কিন্তু এখন রুম থেকে যদি বাইরে, বাইরে কি পরিবেশ না? কুল কিনার আছে, শুরু আছে, কোনো শেষ আছে? তাহলে এখানে কেমনে পরিমাণ বাই করবা? কেমনে পরিমাণ বাই করবা? তাহলে আসলে না, গড়ের হিসাবে তো মিলবে না। তার মানে কি কোনো তল নাই কিন্তু, তো বাষ্প দিবা তত আরো চাইবে, কারণ বাষ্প দিতে দেরি আছে, উড়ে দিতে তো দেরি নেই। বুঝছো না বুঝো নাই? সেই ক্ষেত্রে আমরা একটা বুদ্ধি করছি। বুদ্ধিটা কি? আমরা বাষ্পের চাপের সাথে, খেয়াল করো, পি ইকুয়াল টু কি, তরলের বাষ্প বা বায়বীয় বাষ্প কি এইচ রো জি, রোর সূত্র কি এম বাই ভিজি। তার মানে পি এর সাথে এম কি সমানুপাতিক না? তাহলে আমরা বায়ুর চাপ বা বায়ুর বাষ্পের ভরটা দিয়ে হিসাব না করে চাপ দিয়ে হিসাব করতে চাই। কেন চাপ দিয়ে হিসাব করতে চাই? কারণ ভর কি পুরো রুমের জন্য নিতে হয়, কিন্তু চাপের সূত্র কি একক ক্ষেত্রফলে না? চাপের সূত্র কি একক ক্ষেত্রফলে। তার মানে কি একক ক্ষেত্রফলের হিসাবটা কি আমার জন্য সহজ না কঠিন? সহজ, কারণ পুরো রুম কি নিতে হইতেছে। আবার যখন বাইরে যাব তখন কি পুরো পৃথিবী নিতে হবে? শুধু কি একক ক্ষেত্রফলে কতটুকু বাষ্প আছে সেটা নিলেই হয়ে যাবে। বুঝছেন না বুঝেন না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত ভরের মধ্যে ছিলাম, কিন্তু এখন ভর দিয়ে হিসাব না করে হিসাবটা কি দিয়ে করব? চাপ। তাহলে চাপ আর ভর কি এক, কিন্তু সমানুপাতিক। চাপ 10 কেজি, মানে ভর 10 কেজি হইলে চাপ 10 প্যাসকেল হবে না, কিন্তু ভর যদি দ্বিগুণ করি চাপও দ্বিগুণ হবে। বুঝছেন না বুঝেন? তাহলে এতক্ষণ যে চিৎকার চেঁচামেচি করতেছিলাম, চার্ট আছে চার্ট আছে, মজার বিষয় চার্টের মধ্যে কোনো ভর নাই, চার্টটা করছে চাপ দিয়া। কি দিয়া? একটা ছোট্ট 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার ক্ষেত্রফলের একটা কন্টেইনার নিছি, নেওয়ার পরে এর মধ্যে দেখছি তাপমাত্রা 10 ডিগ্রি রাখছি, রাখার মধ্যে দেখি, পরে দেখি জলীয় বাষ্প দেওয়ার পরে দেখছি যে সম্পৃক্ত অবস্থা তৈরি হয়েছে। তখন এর মধ্যে কতটুকু বাষ্প চাপ আছে সেটা হিসাব করে নিছি, তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইছি, আবার সম্পৃক্ত করছি, কইরা বাষ্প চাপ হিসাব করে নিছি। তার মানে হিসাবটা কি সহজ হয়ে গেছে না? পুরো রুমের মধ্যে যদি সম্পৃক্ত করতাম অনেক বেশি বাষ্প লাগতো, অনেক হিসাব নিকাশ কঠিন হইতো। ফলে আমরা কি করছি বলেন তো, ভর দিয়ে হিসাব না করে কি হিসাব করে গেলাম, চাপের হিসাব করে গেলাম। ফলে চাপের হিসাবটা করা সহজ, মাপাও সহজ, ব্যারোমিটার অনেক সহজ, সাথে ব্যবহার করা একটা যন্ত্র। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি বলেন তো, বাষ্প চাপ হিসাব করা শুরু করছি, ভর হিসাব করা শুরু করি নাই। তাইলে আমাদের জন্য ক্যালকুলেশন থেকে শুরু করে সবকিছু সহজ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমি আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করার জন্য নতুন একটা সিস্টেম বের করলাম। কি বের করলাম দেখো, সংজ্ঞাটা কি ছিল? নির্দিষ্ট স্থানে বায়ুতে উপস্থিত
জলীয় বাষ্পের ভর নিচে কি লিখছি, ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। তাহলে অনুপাত গুণন কত পার্সেন্ট, যদি পার্সেন্টেজে নাও তাহলে 100%। কিন্তু যখন আমরা কি করছি, এই ভরটাকে চাপে কনভার্ট করছি, ভর আর চাপ কি এক, কিন্তু কি সমানুপাতিক। তাহলে সমানুপাতিক থেকে এক বানাইতে হলে ধ্রুবক দিয়ে গুণ দিছি। কথা বুঝছেন না বুঝেন নাই, উপরে যে ধ্রুবক নিচের ধ্রুবক কি, সেই ধ্রুবক কেটে দিছি। তাহলে পরে অনুপাতটা কি সমান হয়ে গেছে না, বুঝছেন না বুঝেন নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি, আপেক্ষিক আর্দ্রতার সূত্র পাইছি স্মল এফ বাই ক্যাপিটাল এফ গুণন কত পার্সেন্ট, 100%। এখানে স্মল এফ কি, সিসি র্যাঙ্কে বাষ্প চাপ, যে কথা উপস্থিত বাষ্পের চাপ একই কথা না, কথা বলেন, বুঝে আসে না আসে না। 70 কেজির বাষ্প চাপ, তাহলে 70 কেজি কি উপস্থিত বাষ্পের চাপ, আবার 70 কেজি কি সিসি র্যাঙ্কের সম্পৃক্ত বাষ্পের চাপ। তাহলে হিসাবটা শিশিরাঙ্ক শিশিরাঙ্ক কেন আসতেছে, কারণ বায়ুটা অসম্পৃক্ত, ফলে বায়ুর মধ্যে কতটুকু চাপ আছে কতটুকু বাষ্প আছে সেটা ক্যালকুলেশন কঠিন। কিন্তু যখন বলে দিলাম শিশিরাঙ্ক, তখন কি হিসাবটা কি অ্যাকুরেট আসবে, কারণ সম্পৃক্ত অবস্থায় পাবো। বুঝছেন না বুঝেন নাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক আর্দ্রতার মূল সূত্র কি পেলাম, স্মল এফ বাই ক্যাপিটাল এফ গুণন কত, 100%। হোয়াট ইজ স্মল এফ, শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্প চাপ। হোয়াট ইজ ক্যাপিটাল এফ, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ গুণন কত পার্সেন্ট, 100%। তাহলে সেটা তো এই এম এফ দিয়েও লিখতে পারি, এম স্মল এফ এম ক্যাপিটাল এফ গুণন 100%। এম স্মল এফ দিয়ে কি বুঝাইছি, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পের ভর। এম ক্যাপিটাল এফ দিয়ে কি বুঝাইছি, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের ভর। ভর দিয়েও করা যেতে পারে, চাপ দিয়েও করা যেতে পারে। ভর আর চাপ কি এক কথা, কিন্তু অনুপাত কি সমান। বুঝছি না বুঝি নাই। তাহলে এই প্রমাণটাও বারবার আসে 2 নম্বরের জন্য, যে আপেক্ষিক আর্দ্রতার সাথে বাষ্প চাপের সম্পর্ক কি। বুঝতে পারছো, সুন্দর করে উঠাও। আচ্ছা, তাহলে যে কথাটা বলতে চাইছিলাম তোমাদের, সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপের মধ্যে কিছু ধর্ম তোমার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখো, স্থির তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু সম্পৃক্ত বাষ্পচাপ বয়েলের সূত্র মেনে। এদিকে তাকাও, বোর্ডের দিক তাকাও, দেখো চাপ আয়তন দিলাম। সম্পৃক্তের ক্ষেত্রে কি হয় বলতো, সম্পৃক্তের ক্ষেত্রে কি হয়, যদি সম্পৃক্ত বাষ্প হয় তাহলে আয়তন বাড়লেও কি চাপ বাড়বে, ভালো করে বুঝো। সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে আয়তন বাড়লে কি হবে না বলতো, চাপ বাড়বে না, কিন্তু চাপ বাড়বেও না কমবেও না। কিন্তু অসম্পৃক্তর ক্ষেত্রে কি হয় বলেন তো, চাপ কি হবে, চেঞ্জ হবে। আয়তনের সাথে চাপের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক, এই যে গ্রাফটা মানছে, খেয়াল করছো। তার মানে কি, যদি কি হয় বলতো সম্পৃক্ত বাষ্প হয়, তাহলে বয়েল চার্লসের সূত্র মানবে না। চার্লসের সূত্র কি ছিল বলতো, চাপের সাথে তাপমাত্রা কি সমানুপাতিক, চাপ আর তাপমাত্রা কি সমানুপাতিক। তাহলে সম্পৃক্ত হইলে এরকম কার্ভ হবে, কিন্তু অসম্পৃক্ত হইলে কি হয় বলেন তো, মূলবিন্দুগামী সরল রেখার মতো হবে। কথা বুঝছি না বুঝিনি, কথা বুঝছি। তাহলে দুটা চিত্র উঠান, গ্রাফ আসে বারবার, অবজেক্টিভে বারবার আসবে। চাপের সাথে তাপমাত্রা সম্পর্ক কি, পি প্রপোর্শনাল টি না, তাহলে সেই ক্ষেত্রে এই পি প্রপোর্শনাল টি কার জন্য, কিন্তু সম্পৃক্তর ক্ষেত্রে দেখাইছি কি বলতো, তাপমাত্রা বাড়লে বাষ্পচাপ কি হয়, এই যে এই ব্যস্তানুপাতের মতো করে চেঞ্জ। হুম, কেন, তাপমাত্রা বাড়লে কি সম্পৃক্ত বাষ্পের পরিমাণ বাড়ে না, তাহলে চাপও কি বাড়ে। 20 ডিগ্রিতে যতটুকু তাপ না, অসম্পৃক্ত হয় কিভাবে না, মানে অসম্পৃক্ত এখানে একটার মধ্যে দুইটা লেখ দেখাইছে, মানে এই অংশটুকু অসম্পৃক্ত হইলে এরকম মানবে, আর সম্পৃক্ত হইলে এরকম হবে। মানে যেমন 10 ডিগ্রিতে বাষ্পচাপ যা হবে, 20 ডিগ্রিতে বাষ্পচাপ কি সম্পৃক্ত অবস্থায় তা হবে না বাড়বে, বাড়বে। কিন্তু খেয়াল করে দেখো, মানে বাড়বে কিন্তু এটা কি সমানুপাতিক ভাবে বাড়বে না। মানে মনে করো যে 10 ডিগ্রি তাপমাত্রা আছে তোমার, তুমি 20 ডিগ্রি করলা, তাহলে তাপমাত্রা কি দ্বিগুণ করলা, তাহলে বাষ্পচাপ কি দ্বিগুণ হওয়ার কথা, কিন্তু সম্পৃক্ত বাষ্প দ্বিগুণ হবে না, বাড়বে কিন্তু কি পুরোপুরি দ্বিগুণ হবে না। কিন্তু অসম্পৃক্ত হইলে কি হবে, দ্বিগুণ হবে। বুঝছেন না বুঝেন, আগাবো। আচ্ছা, হ্যাঁ বলেন। চাপ তাপমাত্রা একই তো কথা, আর ওটা কি চাপ আর কি আয়তন। স্থির তাপমাত্রায় বায়ুর ঘনত্বের চাপের কি বলতো সমানুপাতিক। তাহলে বায়ুর চাপ যদি বাড়ে, তাহলে জলীয় বাষ্পের পরিমাণ কি করবে,
জলীয় বাষ্পের ভর কি করতেছে? কমতেছে। ভালো করে বুঝো, এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছিল বায়ুর চাপ, এটা কিসের পরিমাণ দিছি? যদি বায়ুর ভর হয়, দুইটা গ্রাফের মধ্যে সম্পর্ক কি খুব মনোযোগ দিয়ে কথা শুনবা, গুরুত্বপূর্ণ কথা। আমার এই রুমের মধ্যে জলীয় বাষ্প বাড়তেছে, তার মানে কি H2O বাড়তেছে। H2O বাড়তেছে মানে কি? বাষ্পের চাপ বাড়তেছে। কি বাড়তেছে? কিসের চাপ? বাষ্পের চাপ বাড়তেছে, কিন্তু এখানে কিসের চাপ দিছি? বায়ুর চাপ কিন্তু কমবে। কেন? ভালো করে বুঝো। এই রুমের মধ্যে জলীয় বাষ্প বাড়ছে মানে কি H2O বাড়ছে। H2O এর ভর কত? 18 গ্রাম। আর বায়ু বাড়ছে মানে নাইট্রোজেন বা অক্সিজেন বাড়ছে, নাইট্রোজেনের ভর কত? 28 গ্রাম। অক্সিজেনের ভর কত? 32 গ্রাম। এই পুরো রুম জুড়ে যদি নাইট্রোজেন আর অক্সিজেন থাকে, ভর যা হবে, পুরো রুম জুড়ে যদি বাষ্প থাকে, ভর কি সেম হবে? কোনটা কমে ভর বেশি হবে? নাইট্রোজেন অক্সিজেন থাকলে ভর বেশি হবে, তার মানে তখন চাপও কি হবে? বেশি হবে। তাহলে মানে কি, এখানে দেখো, জলীয় বাষ্প বাড়তেছে, তার মানে কি নাইট্রোজেন অক্সিজেন কমতেছে। জলীয় বাষ্প এমনি কিসের ভর? জলীয় বাষ্পের ভর। তাহলে জলীয় বাষ্প বাড়তেছে, তার মানে কি নাইট্রোজেন অক্সিজেন কমতেছে, ফলে বাষ্পের চাপও বায়ুর চাপও কি কমতেছে। বুঝছেন না? বুঝেন? আর এখানে কি দিছি বলো? বায়ুর ভর দিছি। ঠিক আছে, বায়ুর ভর না দিয়ে এখানে বাষ্পের ভরই দাও। বাষ্পের ভর এখানে তো বাষ্পের ভর দিছি। ঠিক আছে, তাহলে বায়ুর ভর, এই বায়ুর ভরই হবে। বায়ুর ভর, বায়ুর ভর মানে কি বলতো? নাইট্রোজেন অথবা কি অক্সিজেন। নাইট্রোজেন অক্সিজেনের ভর, এটা কিসের চাপ? বায়ুর চাপ। তাহলে নাইট্রোজেন অক্সিজেন যদি কি করে বলতো? বাড়ে, তাহলে বায়ুর চাপও কি করবে? বাড়বে। তাহলে এখানে কি বলছে দেখো, যে বায়ুতে জলীয় বাষ্প কমে গেলে বায়ুর ঘনত্ব কি করবে? বেড়ে যাবে। জলীয় বাষ্প কমে গেলে নাইট্রোজেন অক্সিজেন বেড়ে যাবে, ফলে বায়ুর ঘনত্ব কি করবে বলেন তো? বেড়ে যাবে। বুঝছেন না? বুঝেন না? তাহলে দুইটা গ্রাফ কিন্তু টেস্ট লাগাইবে না। এখানে কি দিছি? জলীয় বাষ্পের ভর। ওইখানে কি দিছি? বায়ু। অনেক পরে গিয়া করবে, মানে রুম তো একদম নাইট্রোজেন অক্সিজেন শূন্য বানাই দিবা, এটা তো ওইভাবে পসিবল না। বুঝলি? মানে বায়ুর চাপ জিরো হয়ে যাবে, পসিবল না। মানে বাস্তবিক অর্থে পসিবল না, কাল্পনিক ভাবে পসিবল। বুঝছো নি? লেকচার বুক দেখি, রচনামূলক পড়া। কালকে অঙ্ক করব, মানে আগামী ক্লাসে অঙ্ক করব, এখন শুধু রচনামূলক পড়া। কিন্তু এই পড়াগুলি না পড়লে কিন্তু ক্রাইম হয়ে যাবে। হ্যাঁ, গল্প পড়বা। লেকচার বুক বের করো, পৃষ্ঠা 141। লেকচার বুক বের করো, পৃষ্ঠা 141 থেকে শুরু করে পৃষ্ঠা 141 থেকে শুরু করে পৃষ্ঠা 148 সব পড়বা। যারা যা আছে A to Z সবাই কিন্তু জিজ্ঞেস করবো যে কেমনে শিশির জমে, কেমনে তুষারপাত হয়, কিভাবে কি হয়, সবকিছু কিন্তু জিজ্ঞেস করবো। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, তাহলে এগুলি সবকিছু পড়ে আসবা। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব। ভালো থেকো, সুখে শান্তিতে থেকো। আসসালামু আলাইকুম।